বয়স কতই বা আর, সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কেউ আবার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আর এই প্রস্তুতির মধ্যেই প্রস্তাব চায়নায় বিয়ে, বিনিময়ে লাখ লাখ টাকা, আইফোন আর উন্নত জীবনযাপন। কেউ পরিবারকে জানিয়ে, আবার কেউ বা পরিবারকে না জানিয়ে পালিয়ে দালালদের খপ্পরে পড়েছেন। প্রথমে পাহাড় থেকে ঢাকার আস্তানায়, পরে সেখানেই চলে বাগদান, এরপর সোজা চীনে। পরিণামে বহু বিবাহ, গর্ভভাড়া, বিচ্ছেদ আর কান্না, এরপর দেশে ফেরার আকুতি। এক কথায় অতি লোভে তাঁতি নষ্ট। চায়নায় বাংলাদেশি উপজাতি তরুণীর পাচার নিয়ে এবারের তালাশ। আমাকে বলছে চীনে যাবা নাকি, ওখানে তো অনেক সুখ, এখানে গেলে সব কিছু পাবা। গর্ভ ভাড়া দেওয়ার জন্য আমাকে 8 লাখ টাকা দিবে বলছিল। বেবিটা হওয়ার পরে চলে যেতে পারবো এরকম। একটা মেয়ে যদি দিতে পারি 1 লক্ষ টাকা দিবে বলছে। গবেষণা বলছে, এক সন্তান নীতি নারী সংকট তৈরি করেছে চীনে। সংসারে মনোযোগী, স্বামী সন্তানের উপর দায়িত্ববান এবং উচ্চাভিলাষী না হওয়ায় বাংলাদেশি উপজাতি তরুণীদের বেশ কদর রয়েছে চীনে। সেই সাথে চেহারার মিল বাড়তি আকর্ষণ তৈরি করেছে। বেবিটা হওয়ার পরে চলে যেতে পারবো এরকম কথাবার্তা হয়েছিল। আমি বলছি আমি চলে যাব। আমাকে হুমকি দেওয়া হয়েছিল, বলছে যে এখানে আসলে নাকি মানে আমার ফ্যামিলিকে ধরবে। কে এই নারী, কারা তাকে হুমকি দেয়? কিছুক্ষণ আগে চীন থেকে আসা একটি ফ্লাইট ঢাকায় ল্যান্ড করেছে। সেই ফ্লাইটে বাংলাদেশের এক চাকমা তরুণী দেশে ফিরেছে বলে আমাদের কাছে তথ্য আছে। এক চাইনিজ নাগরিককে বিয়ে করে এই চাকমা তরুণী চীনে চলে যায়। কয়েক মাস সংসার করেই সে দেশে ফিরে আসছে। কিন্তু কেন, সেটা জানতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আমাদের অপেক্ষা। প্রায় 2 ঘন্টা পর বেরিয়ে এলো এই তরুণী, সাথে সিআইডি। তরুণীর সাথে কথা বলার চেষ্টা করি আমরা, কিন্তু পুলিশ কথা বলতে দেয়নি। এর 1 মাস পর চীন ফেরত সেই তরুণীর সাথে কথা বলতে এবার আমাদের গন্তব্য পার্বত্য জেলা খাগড়াছড়ি। এই তরুণী আমাদের জানান যে একটি পাচারকারী চক্রের মিথ্যা প্রলোভনে একজন চাইনিজকে বিয়ে করে তিনি প্রতারিত হয়েছেন। ফেসবুকে এথন, মেসেঞ্জারে এথন, হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে যে যাবো কিনা। তারপরে উনি বলে উনি নাকি সুখে আছেন, আমি যদি যাই ওনার পাশে নাকি ঠিক করে দিবে, ভালো ছেলে। উনি বলেছিলেন ওখানে গেলে ফ্যামিলিকে 1 লাখ টাকা দেওয়া হয়, তারপরে সবকিছু কিনে দিবে। এসব প্রলোভনে রাজি হয়ে ওয়াং হো পেং নামে একজন চাইনিজ নাগরিককে বিয়ে করে চীনে চলে যান এই তরুণী। প্রিয়মণি যিনি আমাকে নিয়ে গেছেন, উনি যা বলছেন ওনার সাথে কোনোটাই মিল নাই। ওনার নাকি আগেও একটা বিয়ে হয়েছে। 1 সপ্তাহ না যেতে আমার হাজবেন্ড আমাকে মারধর করে। তারপরে আবার এরপর বলছে গর্ভ ভাড়া দেওয়ার জন্য আমাকে এত টাকা দিবে বলছিল। কত টাকা দিবে বলছে? 8 লাখ। বেবিটা হওয়ার পরে চলে যেতে পারবো এরকম কথাবার্তা হয়েছিল। ভুক্তভোগী তরুণীর তথ্য মতে খাগড়াছড়ি থেকে ঢাকায় এনে তাকে উত্তরার একটি বাড়িতে রাখা হয় পরিচয় গোপন করে। সেখানেই তাদের বিয়ে হয়। প্রিয়াঙ্কা চাকমার উত্তরার বাসায় থাকত মেয়েটি, যার বাড়ি খাগড়াছড়ির দিঘিনালায়। প্রিয়াঙ্কা চাকমা মূলত দেশীয় দালালের ভূমিকায় কাজ করে। আপনি টাকা নেন নাই? ওরা আসছে, ওরা সবকিছু করছে, এখানে আমি কোনো জড়িত নেই। পাচারকারী হিসেবে অভিযুক্তদের অন্যতম পিউমণি চাকমা। সে প্রিয়াঙ্কা চাকমার বোন। আমাকে বারবার অনুরোধ করছিল ওনার বোনকে নাকি বাংলাদেশে রাখতে পারতেছি না। তারপরে আমি ওনাদেরকে তো হেল্প করছিলাম, শুধু যোগাযোগটা করে দিছি। আমি ফল হচ্ছে আমি ওনাকে বিক্রি করে দিছি প্রতিদালয়। ওইটা হচ্ছে প্রাপ্তবয়স্ক কোনো নারী যদি কাউকে পছন্দ করে স্বেচ্ছায় বিয়ে করে দেশ ছেড়ে চলে যায়, তাহলে তো আর সেখানে কিছু বলার থাকে না। কিন্তু ঘটনা তো ঘটছে ভিন্ন। পরিবারকে না জানিয়ে অপ্রাপ্তবয়স্ক তরুণীদের মোটা অঙ্কের টাকা এবং আইফোনের লোভ দেখিয়ে পাচারের ফাঁদে ফেলা হচ্ছে। এই তরুণী
ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানায় যে তার 15 বছর বয়সী বোনকে একটি চক্র প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তার বোনকে নাকি চায়নায় পাচার করা হবে। মেসেজ দিই যে হতে আমি বলে ঢাকা দিচ্ছি মই দিদি মই অলপে চাইনার যে মই এদিকে করি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নিখোঁজ সেই মেয়েটির পরিবারের সাথে কথা বলতে খাগড়াছড়ির পানছড়িতে ছুটে যায় তালাশ। আমার মায়ের যদি না ভাই কীভাবে চলবে এটা তো জানে না। দরিদ্র এই পরিবারটি মাথা গোজার ঠাঁই পেয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরে। মেয়েকে ফিরে পেতে ব্যাকুল তার মা। মই তোমারে ঠেঙা দিবা দে দিম মোহঙ্গা তুই নজে আমার ঠেঙা হাই ন পড়িব আমার ন লাগিব হঙ্গা ঠেঙা। নীলা জানায় তার বোন ঢাকায় বন্দি অবস্থায় আছে। তো আমি যখন ওনারে বললাম যে তুমি এখন কই আসো, ও আমাকে বললো যে হচ্ছে আমি ঢাকায় আছি। তো আমি বলছি লোকেশন কোথায়, ও তো লোকেশন আমাকে বলতে পারতেছে না। বলতেছে আমি তো চিনতে পারতেছি না লোকেশন কোথায়, আমি কেমনে বলবো। তো আমি বলতেছি তাহলে ঠিক আছে তুমি আমাকে ভিডিও কল দাও। পরে আমি ভিডিও কল দিলাম ক্যামেরা অফ করে, ও দেখাচ্ছে। আমি বলছি দেখাও তো দেখি চারপাশে তোমার কি। তো পরে বিল্ডিংগুলো দেখাচ্ছে, বলতেছে আমি এখন আছি, এখন আর বেশি কথা বলতে পারবো না, কিছুক্ষণ পরে হচ্ছে যে আমার থেকে ফোন কেড়ে নিবে, এরকমভাবে বলা হয়ে গেছে। বোন নিখোঁজের বিষয়টি পানছড়ি থানায় ডায়েরি করেছে নীলা। এদিকে আরেক মা ছুটে এসেছে তালাশের সাথে কথা বলতে। সে তার 15 বছরের মেয়েকেও নাকি খুঁজে পাচ্ছে না। জানা গেল নিখোঁজ দুই কিশোরী পরস্পর বান্ধবী। দুজনকেই চীনে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ সন্তানদের ফিরে পেতে থানার বাইরে অপেক্ষায় দুশ্চিন্তাগ্রস্ত দুই মা। কয়েক ঘন্টা পর খবর এলো ঢাকা থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে পাচার চক্রের সদস্য শাও শেহুইয়ে নামের এক চাইনিজ নাগরিককে। বাংলা তো দূরের কথা, ইংরেজিও বোঝে না, তাই গুগল ট্রান্সলেটরের সহযোগিতা নিতে হলো। তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি বাংলাদেশ থেকে নারী পাচার করো। সত্য না? নো, নট ট্রু। কিছুক্ষণ পর খবর এলো ধরা পড়েছে চায়নায় নারী পাচারকারীর মাস্টার মাইন্ড সুমি চাকমা প্রকাশ হেলি। উদ্ধার হওয়া একজন কিশোরী আমাদের কাছে বলল কিভাবে সে পাচার চক্রের ফাঁদে পড়েছিল। 5,000 টাকা দিয়েছে ঢাকায় যাওয়ার জন্য। ওদের বাসা উত্তরা, ওইখানে গিয়ে আমি জানি যে মানে মেয়ে পাচার করে, ওইগুলো জানছি। তারপরে লোকে ফোনটা নিয়ে আমার দিদিকে বলে দিছি। আপনার সাথে আর কয়জন ছিল? 6 জন। অপ্রাপ্তবয়স্ক এসব কিশোরীদের বিয়ে করে স্ত্রী হিসেবে ভিসা পেতে বেশ সমস্যা হয়। তাই ট্যুরিস্ট, ছাত্রী কিংবা অন্য কোনো উপায়ে চায়না যাওয়ার ব্যবস্থা করে পাচারকারী সদস্যরা। জনসংখ্যা নিয়ন্ত্রণে চীন 1979 সালে কঠোর এক সন্তান নীতি চালু করে। এই নীতির ফলে কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট করার প্রবণতাও দেখা যায়। ফলে চীনে কন্যা সন্তান জন্মহার কমে যায়। বিশেষজ্ঞদের মতে এক সন্তান নীতির কারণে চীনে 40 কোটি শিশু জন্ম হয়নি। 2015 সালে এক সন্তান নীতি অকার্যকর হলেও চীনে কন্যা শিশু তথা নারীর সংখ্যা কমে যায়। ফলে চীনে পাত্রী পাওয়া এখন কষ্টসাধ্য। কোনো পাত্রী বিয়েতে রাজি হলেও যৌতুক হিসেবে দিতে হয় বাড়ি, গাড়ি, গহনা, নগদ অর্থ। তাই বিয়ের জন্য পাত্রী খুঁজতে চীনের বাইরে চলে যাচ্ছেন অনেকে। বাংলাদেশি পাহাড়ি নারীরা চীনের পাত্রদের অন্যতম পছন্দ। চাকমা সহ অন্য উপজাতি মেয়েদের স্ত্রী হিসেবে পেতে বেশি আগ্রহ তাদের। চেহারা ও গড়নে মিল থাকায় প্রণয় হয়ে যায় সহজেই। খাদ্যাভ্যাস, কৃষ্টি, সংস্কৃতি কিছুটা মিল থাকায় বাংলাদেশি উপজাতিরা চায়নায় অনেক সমাদৃত। আমরা বাংলাদেশি মেয়েরা হচ্ছে একটু স্বামী ভক্ত বেশি হয় বা ইয়া হয় এরকমই। তো তারা আমাদেরকে দেখে তারা ইন্টারেস্ট হয় যে বাংলাদেশি মেয়েগুলো তো ভালো। আমাদের দেশের মেয়েরা, আমাদের মা বোন এই যে বিভিন্ন প্রলোভনে পড়ে যখন যাচ্ছে, আমি তো এটা বন্ধ করার অনেক চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোনোভাবে হচ্ছে না। 4 নং দিঘিনালা ইউনিয়নে এই 50 হইতে 55 জন আমরা একটা থালিয়ে ঘর ছিলাম। একজন চাইনিজ কোনো বাংলাদেশিকে বিয়ে করার পর সে তার স্ত্রীকে দিয়ে অন্য পাহাড়িদের চীনে বিয়ে করতে উদ্বুদ্ধ করে। নিয়োগ করে এজেন্ট বা দালাল। দালাল একটি বিয়ে করাতে পারলে বিনিময়ে পাত্রপক্ষ থেকে নেয় 15 থেকে 20 লাখ টাকা। নিয়োগকৃত দালাল আবার স্থানীয় একজন উপজাতি নারীকে দালাল হিসেবে নিয়োগ করে। তার কাজ হলো
স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের চায়নায় যাওয়ার প্রস্তাব দেয়া। প্রস্তাবে রাজি হলেই মেয়েটি পায় আইফোন আর তার পরিবার পায় নগদ 1 লাখ টাকা, আর স্থানীয় দালাল পায় জন প্রতি 1 লাখ টাকা। উপজেলা পর্যায়ে মাসিক সমন্বয় সভা আমি বলেছি যে চায়না লোক কেন আমাদের গ্রাম অঞ্চলে বসবাস করবে, এদের একটা বিহিত ব্যবস্থা আমি প্রশাসনের কাছ থেকে চেয়েছি। এখানকার যে এই অসহায় গরিব হতদরিদ্র যে মহিলাগুলো, এইগুলোকে পাচার করার জন্য এরা মূলত হচ্ছে এরা এখানে বসবাস করতে। পাহাড় থেকে মেয়েগুলোকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। উত্তরা, বাড্ডা, বসুন্ধরা এলাকায় দেশীয় দালালদের ভাড়া করা ফ্ল্যাটে থাকে। উত্তরা 12 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটিতে এমন অনেকগুলো ফ্ল্যাটে চায়নায় পাচারের উদ্দেশ্যে মেয়েদেরকে রাখা হয়। এর আগে কথা বলা খাগড়াছড়ির স্কুল পড়ুয়া মেয়েটিকে প্রিয়াঙ্কা সিটির হরিজেন্টাল 1 নামের একটি বিলাসবহুল বাড়ি থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পাচারের মাস্টারমাইন্ড সুমি চাকমা ও চাইনিজ নাগরিক শাও শহুইয়েকে। সেদিন যে মেয়ে দুইটা পাইছে, ওই দুইটা ছাড়া আগে ছিল আরো 2টা না 3টা, ওগুলো কিন্তু তখন ছিল না। উত্তরায় পাচারকারী চক্রের অন্যতম বরকত জমাদ্দার। 12 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের A to Z ট্যুরিজমের মালিক এই বরকত। এখানে মেয়ের পাসপোর্ট সহ অন্যান্য নকল কাগজপত্র তৈরি করে চায়নায় পাচারে সহযোগিতা করে বরকত। বিনিময়ে সে পায় 2 থেকে 3 লাখ টাকা। বরকত এখন পলাতক। তথ্য বলছে বাংলাদেশের পার্বত্য জেলাগুলো থেকে গত 10 বছরে 8,000-এরও বেশি পাহাড়ি উপজাতি তরুণী দেশের বাইরে পাচার হয়েছে, আর সবচেয়ে বেশি খাগড়াছড়ির দিঘিনালা থেকে। দিঘিনালার মেয়েরা পড়াশোনা ও আধুনিকতায় অন্যদের চেয়ে এগিয়ে, তাই এখানকার মেয়েদের কদর বেশি। বিশেষ করে যারা নারী পাচার করতেছে, এরা যারা আর্থিকভাবে দুর্বল, টার্গেট করতেছে বেশি করে এদেরকে। দিঘিনালায় দালালদের সংখ্যাও বেশি। একসময় পাচার চক্রের সাথে যুক্ত ছিলেন দিঘিনালার মেয়ে অপসরী চাকমা। সে নিজেও বিয়ে করে চায়নায় গিয়েছিল। সেই সংসার ছেড়ে এখন সে দেশে। নিজের ভুল বুঝতে পেরে করছে অনুশোচনা। আমরা গিয়ে জানতে পারি আমাদের হাজব্যান্ডরা অনেক টাকা দেয় ওদেরকে, বাংলাদেশি টাকা মনে হয় 26-27 লাখ টাকা। এই টাকাগুলো খায় হলো দালালরা। এটা তো নারী পাচার, তারপর অর্থ লোভ, তারপর স্বার্থ দেখিয়ে তো নিয়ে যাবে, না যাওয়াই ভালো। এখানে আমি তো চলে এসে অনেক ভালো আসে। দরিদ্র ও অসহায়ত্বের সুযোগে যুগ্ম নারী পাচারকারীদের বিরুদ্ধে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকায় বসবাসকারী উপজাতিরা। বিদেশে নারী পাচার বন্ধ করতে হবে। বিশিষ্ট জনেরা মনে করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা যদি এভাবে পাচার হতে থাকে তাহলে তারা একদিন অস্তিত্ব সংকটে পড়বে। তাই এসব নারী পাচারকারীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। 4 মিনিট পর ফিরছি। অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে অনেকে সন্তান সংসার দেশে ফেলে দালালদের খপ্পরে পড়ে চলে যাচ্ছে চীনে। পাসপোর্টের তথ্য গোপন করতে করা হচ্ছে নানান কারসাজি। এবারের গন্তব্য রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাহিলি চাকমা তার ছোট বোন রুহিলি চাকমা পরিবার ছেড়ে চীনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছে, কিন্তু এখন তার বোন কোথায় কেমন আছে তা জানা নেই। দুশ্চিন্তায় দিন পার করছে রুহেলির পরিবার। অনেক সময় বলে যে আমি ঢাকায় আছি, অনেক সময় বলে আমি চায়নায় আছি। বোনকে যারা চীনে পাচার করতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে বোন সাহিলি। মামলা করছি, জিডি করছি, কিন্তু আমার বোনের খবর এখনো জানা যায়নি। অভিযুক্ত আসামি রিকা চাকমা, লিমন চাকমা, শোভা রানী চাকমা, সজীব চাকমা, প্রিয়াঙ্কা চাকমা, পিউমণি চাকমা আর ঢাকার বরকত ও মিজান। রুহেলি চাকমার সাথে কথা বলি আমরা, কিন্তু রুহেলি বলছে সে নিজের ইচ্ছায় ভালোবেসে বিয়ে করে চীনে যেতে চায়। তো ওরা বলতেছে আমাকে কেউ প্রলোভন দেখাচ্ছে নাকি? আমাকে তো কেউ প্রলোভন দেখায় না, বলছি স্যার, আমি তো নিজের স্বেচ্ছায় আছি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইতি চাকমা, এক সন্তানের জননী। স্বামী মণি চাকমা ঢাকায় চাকরি করে। 2024 সালের জানুয়ারি মাসে স্বামী সন্তানকে ফেলে চীনে যাবার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে। আগের পাসপোর্ট বানাইছে বিবাহিত, আর এখন বানাইছে অবিবাহিত। এখন চক্রের মাধ্যমে এটা বানাইছে, আর উল্টা আমাকে এখন চক্রে আমাকে হুমকি দেয় নানান বিভিন্ন ধরনের। আর আমি এখন কি করবো আমি বুঝতে পারতেছি না। ইতি চাকমার 2টি পাসপোর্ট আসে আমাদের হাতে। প্রথম পাসপোর্টটি ইস্যু হয়
5ই ফেব্রুয়ারি 2024 তারিখে। সেখানে স্বামী হিসেবে মণি চাকমার নাম ছিল। এই পাসপোর্ট ইস্যু হয় রাঙামাটির পাসপোর্ট অফিস থেকে। আমাদের হাতে থাকা ইতির অন্য একটি পাসপোর্টে দেখা যাচ্ছে স্বামীর নাম উল্লেখ নেই। এখানে সে নিজেকে অবিবাহিত হিসেবে দেখিয়েছে। এই পাসপোর্টটি ইস্যু হয়েছে প্রথম পাসপোর্টটির 2 মাস পরে 16 এপ্রিল 2024 তারিখে। কিন্তু এই পাসপোর্টে পূর্ববর্তী পাসপোর্টের যে নম্বর উল্লেখ করা হয়েছে তা প্রথম পাসপোর্টের সাথে মিলে না। তাহলে কি পাসপোর্ট তৈরিতে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে? কিভাবে সম্ভব? এসব বিষয় জানতে পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে যাই আমরা, কিন্তু সেখানকার কোনো কর্মকর্তা আমাদের সাথে এ বিষয়ে তথ্য দিতে রাজি হয়নি। আমাদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে পাঠালেন কর্মকর্তারা, কিন্তু কেউই কোনো কথা বলেনি। জালিয়াতি করে পাসপোর্ট করা হয়েছে কিনা এমন প্রশ্ন কিন্তু থেকেই গেল। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগরা গ্রামের রুমা চাকমা, সে একজন কলেজ ছাত্রী। কলেজের আরেক বান্ধবীর কাছ থেকে প্রস্তাব আসে যে চীনে যাওয়ার জন্য মেয়েদের রাজি করাতে হবে, বিনিময়ে সে পাবে মোটা অঙ্কের টাকা। মানে মেয়েদের পূর্ণবয়স্ক লাগবে না বলছিল, তো শুধু জন্ম নিবন্ধন দিয়ে বলছিল। আমাকে ওই একটা মেয়ে যদি দিতে পারি 1 লক্ষ টাকা দিবে বলছে। শেষ পর্যন্ত মেয়েগুলো আর চীনে যেতে পারেনি। মেয়েগুলোকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসা করে। রুমা নিজেও তার ভুল বুঝতে পেরে ওই পথ থেকে ফিরে এসেছে। আমি প্রথমে ভুল বুঝতে পারি না, এখন পুরোপুরি ভুল বুঝতে পারছি। আমি আমার ভুল কোথায় বা কিভাবে হয়েছে। তো আমি হয়তো লোভে পরে এরকম পথে ধাবিত হয়েছি, তো আমি এখন আর ওই পথ থেকে পুরোপুরি ফিরে আসছি। ঘাগরা ইউনিয়নের মহাজন পাড়ার ধন শোভা চাকমা তার এক বোন বিয়ে করে চীনে চলে যায়। অভিযোগ আছে তিনি মধ্যস্থতা করেছেন, এর বিনিময় পেয়েছেন 1 লাখ টাকা। তারপর আপনারা এই টাকাটা কি করলেন? এই টাকাটা আমরা বরাবর গার্জিয়ানের কাছে দিয়ে দিছি। রাঙামাটির নানিয়ারচরের আরেক দালাল সুপম চাকমা স্থানীয়দের তোপের মুখে স্বীকার করেছে কিভাবে সে এই কাজ করে। এই তো হজনিয়া দুনাই প্রথমে আইনি প্রজেক্ট জানো না তো 1 লাখ টাকা দাম নেই, প্রথমে 1 লাখ জকা মিলে বড়নে বসে দিন নছি তো। এরা একেবারে প্রান্তিক পর্যায়ের দালাল। এদের উপরেও রাঘব বোয়ালদের হাত রয়েছে। তারা কি সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? চীনে পাহাড়ি নারী পাচারের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। সে যদি চীনে যেতে চায়, শুধু বলে আমি স্বেচ্ছায় যাচ্ছি, তাহলে তো তাকে আপনি ফেরাতে পারবেন না। কিন্তু আমরা যদি অভিযোগ পাই এবং পুলিশও যদি অভিযোগ পায় যে না, তাকে প্রলোভন দেখিয়ে তাকে প্রতারণা করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আইনগত বাধা নেই। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে। আমি মনে করি যে এইটা আস্তে আস্তে এটা কমে যাবে এবং এটা হয়তো আর হবে না। প্রলোভনে প্রলোভিত হয়ে অনেকে হয়তো যাচ্ছে উচ্চ জীবনযাপনের আশায়, কিন্তু সেখানে তো তাদের নাগরিকত্ব হবে না, তাদের সন্তানেরা বৈধতা পাবে। এই নারীগুলো কি শুধুমাত্র কি সন্তান জন্মদানের কারখানা হিসেবে যাচ্ছে? চাকমা সার্কেল রাজা দেবাশিস রায়, বিষয়টি নিয়ে রাজার সাথে কথা বলতে আমরা কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তবে নারী পাচার ইস্যুতে রাজা তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, যদিও আমি প্রকৃতপক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি এবং সামাজিক ব্যবস্থা নেয়ার সম্পূর্ণ সমর্থনে আছি, কিন্তু আমি নিরাপরাধের মতো ভিত্তিহীনভাবে যে কোনো ধরনের টার্গেট করারও দৃঢ় বিরোধিতা করি। নিরাপরাধ ব্যক্তিরা যারা পাচারের সাথে জড়িত নয় এবং যারা চীনে বৈধভাবে গেছেন বা যেতে চান, তাদের মৌলিক মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকে আমি সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি। নববিক্রম কিশোর ত্রিপুরা উপজাতি নারী পাচারের বিষয়ে তার বক্তব্য জানতে চাই আমরা। মানে বিভিন্ন ফাঁকফোকর, আইনের ফাঁকফোকর দিয়ে যারা এই মানব পাচারের সাথে জড়িত তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তাতে অন্যরা উৎসাহিত হচ্ছে আর কি। কি উদ্দেশ্যে নিয়ে তারা মনে করছে এটা কর্মসংস্থান, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না। সেটা কেউ যদি বলে থাকে কোনো ব্যক্তি বা সংস্থা, সেটা তাদের নিজস্ব ভিউ। আন্তর্জাতিক সংস্থা সেখানে কাজ করছে, বিভিন্ন আইএনজিও কাজ করছে, তারা সেখানে নারীর অধিকার নিয়ে, নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কাজ করেছে। তারা এই নারীর পাচারের বিরুদ্ধে খুব উচ্চকণ্ঠে সোচ্চার হয়ে কোনো বক্তব্য দিতে বা এর কোনো ভূমিকা নিতে আমি এখনো পর্যন্ত দেখিনি। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। দেশের ভাবমূর্তি এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে হলে
পাচারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, প্রতিহত করতে হবে পাচার চক্রকে। হাতে গোনা কয়েকজন হয়তোবা ভালো আছেন, তবে বেশিরভাগই প্রতারিত হচ্ছেন। আসুন সতর্ক হই, সচেতন হই। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।